যে অস্ত্র হাতে যুদ্ধ করে নাই সে মুক্তিযোদ্ধা না, সে হলো সহযোগী মুক্তিযোদ্ধা। আমি আবেগ দিয়ে কার দেশ কথা চলে বলছেন? না। ফজলুর রহমানের কথা? হ্যাঁ, এখন মানুষের আবেগ থাকতেই পারে। লাইক আমি ধরেন মুক্তিযোদ্ধা কিনা আমি জানি না, কিন্তু নো ডাউট অলি আহমেদ মুক্তিযোদ্ধা ছিলেন, আপনার কি বলে আখতারুজ্জামান মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু মুক্তিযোদ্ধার একটা সংজ্ঞা আছে, যে তুমি চাইলে যে কেউ মুক্তিযোদ্ধা যে কোনো সময় রাজাকার হতে পারে, কিন্তু রাজাকার কখনো মুক্তিযোদ্ধা হতে পারে না। এটা হচ্ছে মানে কি বলবো মনীষীদের কথা, একরকম যারা বুদ্ধিজীবীদের কথা। তো আমি ওই হিসেবে বলতে চাই, তারা তো মুক্তিযোদ্ধা ছিলেন, তারা সহযোগী হয়েছেন, হয় নাই তা না। তো মুক্তিযোদ্ধার পরিবার থেকে কেউ জামাতের দলে যেতে পারে, কারো দলে যেতেই পারে, এটা আমি অস্বাভাবিক কিছু দেখি না। আর বাংলাদেশের প্রেক্ষাপটে তো নাই। তো আপনার আত্মীয়তা হচ্ছে, সম্পর্ক হচ্ছে, রাজনীতি হচ্ছে, তা হয় না, এটা ঠিক না। জি, ধন্যবাদ। আমি জনাব সংক্রান্ত বিষয়ে আমাদের ফজলুর রহমান সাহেব যে বক্তব্যগুলো দিয়েছেন, মুনিয়া আপা তো ওনার ব্যাপারে বলেছেন, আমিও ওনার সাথে ঘনিষ্ঠ, আমাদের সিনিয়র পার্সন, আমরা একসাথে কিন্তু সুপ্রিম কোর্টে পলিটিক্স করে, উনি বিএনপির এক সময় আইনজীবী ফোরামের আহ্বায়ক ছিলেন, ওনার সাথে আমরা যতগুলো মিটিং করেছি, এবং আমরা না শুধু বিএনপির সবাই বিরক্ত ছিল ওনার উপরে। উনি যতক্ষণ না বেগম খালেদা জিয়া সম্পর্কে বলতেন, যতক্ষণ না মেজর জিয়া রহমান সাহেব সম্পর্কে বলতেন, তার চেয়ে বেশি বলতেন কিন্তু এই শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ব্যাপারে। আমাদের নিজস্ব এই কী বলে কম্বাইন্ড যে মিটিংগুলো হতো, সেখানেও কিন্তু লাস্টে একদম সবাই আমরা ইয়ে হয়ে যেতাম। আজকে যেখানে আওয়ামী লীগের আমলে তারা কর্নেল ফারুককে আত্মস্বীকৃতি খুনি হিসেবে এস্টাবলিশ করে তার ফাঁসি দিয়েছেন, সেই জায়গায় সংসদে বসি তিনি ফজলুর রহমান সাহেব একজন বিজ্ঞ আইনজীবী নিজেকে আত্মস্বীকৃত পাগল হিসেবে এখানে এস্টাবলিশ করেছেন। কি দরকারটা ছিল? এত সম্মানিত পার্সন, যেখানে স্পিকার নিষেধ করেছে। এখন সংসদের উনার এই আত্মস্বীকৃতি পাগল শব্দটা কিন্তু উনার বক্তব্য থেকে কিন্তু রেসপন্স করা হয় নাই। এটা কিন্তু এখন সংসদে কার্যবিনীতে রয়ে গিয়েছে। দৃষ্টি আকর্ষণ করার পরেও যদি উনি সরি বলতো, তাহলে এই বিষয়ে হয়তো কোনো কথা আসতো না। এই জন্য আমি বলছি, উনি আমাদের বিজ্ঞ সম্মানিত একজন সিনিয়র, উনি যে সমস্ত কথা বলেন এগুলো আমরা যদি একদম সহজ বাংলায় বলি, এটা হলো ব্যারেক সারা কথা বলেন। এবং এই কথাগুলো এই জন্য বলেন যে আমি দেখছি ওনার পিছনে, আমরা তো পাশাপাশি থাকি, পিছনে কিন্তু কিছু মিডিয়া, কিছু অনলাইন পোর্টালের পার্সন অলওয়েজ ওনার পিছনে ঘুরঘুর করে। ঝাড়ু মিছিল হয়েছে ওনার বিরুদ্ধে, এরকম ওনার ছবিদের সামনে রেখে সবাই আসি ঝাড়ুতে হামলা করেছে, এরকম অসংখ্য কথাবার্তা আছে। এই জন্য বাংলাদেশের রাজনীতি, যে কোনো বিষয় রাজনৈতিক ইস্যুতে আমি মনে করি আমাদের মিডিয়া আরও যারা আছে তাদের ব্যাপারে এইটা একটা লেসন নিতে হবে। জাতীয় সংসদে নিজেকে যিনি নিজে পাগল হিসেবে এস্টাবলিশ করতে পারেন, তাকে মিডিয়া আর এই সমস্ত বক্তব্যগুলো সামনে না আনলে ভালো হয়। উনি অ্যাজ এ এমপি থাকবেন, আমরা অনার করি, বিজ্ঞ সিনিয়র, কোর্টে মামলা করবেন। মামলা করতে গিয়েও আপনি জানেন একটা বিচারপতিকে এখন বেকারে ফেলে দিয়েছেন, ওখানে একটা মামলা করেছেন এবং সে মামলা নিয়ে এখন প্রচণ্ড আলাপ আলোচনা চলতেছে, ওখানে আদারওয়াইজ হয়েছে। তো আমরা এই সমস্ত ব্যক্তিবর্গের ক্ষেত্রে বিএনপিরও আমরা দৃষ্টি আকর্ষণ করব যে এমপি হলেই যে তাকে ব্রেক ছাড়া ছাড়ি দিতে হবে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আপনি যেমনটি বললেন যে তিনি আত্মস্বীকৃত পাগল, কিন্তু আমরা কিন্তু দেখেছি তিনি যখন সংসদে কথা বলেন তখন কিন্তু অন্যরা তাকে সময় বাড়িয়ে দেবার অনুরোধ করেন। আমি এই ইনফরমেশনটি আপনাকে দিলাম। এবার আমি মনিয়াপার কাছে যাই। মনিয়াপা, আমাদের সাইফুল ভাই তো বললেন যে ফজলুর রহমান আত্মস্বীকৃত পাগল, আপনাদের দলের একজন সংসদ সদস্য, আসলে কি তাই কিনা? একজন মাননীয় সাংসদকে পাগল বলা যায় কিনা? উনি অপোজিশন, উনি ওনার জায়গা থেকে এটা বলতে পারেন, কারণ ফজলু ভাই উনি বলেছেন যে আমার এলাকায় একজন পাগলের মাজার আছে, মসজিদ আছে, পাগলা মসজিদ, আমি ওই এলাকার লোক। উনি কিন্তু অন্যভাবে এটাকে বুঝাইছেন, যে মানে আধ্যাত্মিকভাবে কথা বলছেন, যে তাকে যেহেতু পাগল বলে, সে তো আসলে ওই পাগল ছিল না, আধ্যাত্মিক লোক ছিলেন, যেখানে এখনো প্রতি মাসে কোটি কোটি টাকা উঠে ওই মসজিদ থেকে, হ্যাঁ, ওই তার থেকে মাজার থেকে। তো সেই হিসেবে উনি বলেছেন এটাকে, যে আমাকেও বলে আমার এলাকার ওনাকে ফজু পাগলা বলে ডাকে। এটা এনসিপি এবং শিবিরের দেওয়া কথাটা, ভালোবেসে এই কথাটা তারা বলে এবং সেটা সে উপভোগ করে। এটা খুবই স্বাভাবিক ছিল, কিন্তু এটা পরবর্তীতে বিরোধী দল কিন্তু এস্টাবলিশ করেছে ফজু পাগলা, এটা সে উপভোগ করে। আমার কথা হলো যে নেগেটিভ নিলে একরকম হয়তো বা মনে করতো, উনি পজিটিভলি এটাকে নিয়েছে, এটা যে আসলে কোনো ব্যাপার না। উনি যে পাগল না এটার প্রমাণ হচ্ছে ওনাকে জনগণ ভোট দিয়ে পাশ করিয়েছে। উনি মহান জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, সেই জায়গায় ওনার সাথে যারা দুষ্টামি করেছে উনিও তাদের সাথে দুষ্টামি করেছে। এটা সাইফুল ভাইও বুঝেন, কিন্তু বিরোধী দল উনি তো বুঝতে চাইবেন না, উনি ওনার মতো বলবেন।
আমি এটাই মনে করি। ধন্যবাদ। আমি এম এ আজিজ আপনার কাছে যাই। বিরোধী জোটের সংসদ সদস্য মুজিবুর রহমান বলেছেন মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হবে। আপনি তার দাবির সাথে একমত কিনা? দেখেন, আমি সেই পুরানো কথা আমাকে বলতে হয়, আমি এটার তীব্র বিরোধিতা করব না, এটি নতুন করে উঠেছে তো কারণ আমি তাই তুলে বিষয়টা হচ্ছে ধরলাম। আমি ফজলু ভাইয়ের কথা বলি। ফজলু পাগলা কেন আচ্ছা, আসছে আচ্ছা। এইখানে? এই জায়গায় যে টকশো হচ্ছিল সেখানে আমি এবং ফজলু ভাই ছিল। ফজলু ভাই অনেক কথা বলেছে, হ্যাঁ, বিশেষ করে মুক্তিযুদ্ধ সম্পর্কে করে। তখন তার বাসায় মব তৈরি হয়, এই মব তৈরি হয়, ওখানে নারীও ছিল, অনেকেই ছিল, জনগণ তাকে চেয়েছে। সুতরাং এখন তো আর এটা বলার অবকাশ নাই, সে যে জনগণের কাছে গ্রহণযোগ্য এতে তো কোনো সন্দেহ নেই, সে তো অনেক ব্যাপক ভোটে পাশ করেছে। সুতরাং এখন ধরেন পার্লামেন্টে যে কথা বলেছে, সে একজন মুক্তিযোদ্ধা হিসেবে যখন বলতেই পারে, অন্যরা তার কাউন্টার করেছে, এটাও ঠিক। কিন্তু এ নিয়ে কোনো স্ল্যাং আমার মনে হয় একজন মাননীয় সংসদ সদস্য সম্পর্কে ইউজ না করাই ভালো। এইটাই গণতান্ত্রিক। এবং সংসদের যে আপনার নর্মস এটার চালু নাই সেটা বলা উচিত না, কাউকে বিলিফিকেশন করা, কাউকে বলা। আর সংসদে গিয়ে আমি শিশু মুক্তিযোদ্ধা এটা তো বলার দরকার নাই। আমাকে ফ্ল্যাটারিং করা, তারেক রহমান শিশু মুক্তিযোদ্ধা ছিল, উনি সংসদ সদস্য মুক্তিযোদ্ধার ডেফিনেশন জানবেন না? মুক্তিযোদ্ধা কাকে বলে? এখন তো আপনার আইন পাশ করে ফেলছেন। মুক্তিযোদ্ধা হচ্ছে তিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, তিনি মুক্তিযোদ্ধা। আবার মুক্তিযোদ্ধা কেন অন্য দল করতে পারবে না? আমি যদি এখন জামাতে জয়েন করি, আমি করতে পারবো না? অলি আহমদ জয়েন করছে না, মেজর আখতারুজ্জামান জয়েন করছে না জামাতে? করছে তো, তার আদর্শ পছন্দ হয়েছে, সে জয়েন করছে। আবার তিনি হয়তো ফিরেও আসতে পারেন অন্য জায়গায়। জামাতের একজন লোকও তো বিএনপিতে এসে জয়েন করতে পারে তো। আদর্শিকভাবে যদি উদ্বুদ্ধ হয়, হতে পারে তো। জামাত এখানে কি শুধু আদর্শ থাকে নাকি আসলে স্বার্থও থাকে এই দল পরিবর্তনে? না, স্বার্থ, অনেকের স্বার্থ থাকে। যেমন অলি আহমদ সম্পর্কে আমি জানি, মেজর আখতারুজ্জামান 5 বার বহিষ্কার হয়েছে, এবারেও সে নমিনেশন পাবে না। সে হয়তো জাম দিয়ে জামাতে গেছে, নমিনেশন পাবে, ইলেকশন করবে। অলি আহমদ তিনি তার যে বাসা, তার ছেলেকে পাশ করাতে চাইলে তাকে জামাতে জয়েন করা ছাড়া উপায় নেই, এই জন্য সে হয়তো গেছে। হতে পারে। কারণ আমরা তো দেখি তো অনেক পলিটিশিয়ানরা, যেমন পলিটিক্যাল যে পার্টি করে আমাদের দেশে, তো ওই যে 70 অনুচ্ছেদ আছে না, সেই 70 অনুচ্ছেদ রদ হয়েছে বটে, কিন্তু কালচারটা তো যায় নাই। সংসদে যেমন ধরেন মনিয়াফা এখন এমপি হয়েছে, আর বিএনপির বিরুদ্ধে কথা বলতে পারবে না, উনি সিল খায় গেছে, হ্যাঁ, বলতে পারবে না। হ্যাঁ, এইটাই। যদি মন্দ কাজ করে আমি না, অবশ্যই বলবো। আমার কথা হচ্ছে পার্টিগুলোতে তো ডেমোক্রেটিক চর্চা আসতে হবে। যতক্ষণ এটা না আসবে ততক্ষণ অভ্যুত্থান ঘটেছে, সেখানে গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন, এটা তো আমরা প্রত্যাশা ছিল, কিন্তু এটা তো হচ্ছে না, হয় নাই এখনো। তা এটার কারণে হলেও প্রত্যেকটা এমপি, মাননীয় এমপি স্বাধীনভাবে কথা বলা উচিত। হ্যাঁ, যেটা হয়েছে 70 অর্থনৈতিক বিল এবং নো কনফিডেন্সের ব্যাপারে তারা ভোট দেওয়া ছাড়া অন্য ব্যাপারে তো স্বাধীনভাবে বক্তব্য রাখতে পারে, তাও কিন্তু দেখবেন পারবেন, তাও রাখবে না। কারণ ওই যে প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করে রাখা, যাতে আরেকবার এমপি হতে পারে, বা আবার ওই যে আগে স্পিকার ছিল না শিরিন শারমিন, তিনি মহিলা কোটার এমপি হয়ে ডাইরেক্ট স্পিকার হয়ে গেছে। আর মনে হয় সেই লোভ হইতে পারে যে এখন এমপি মহিলা কোটা হয়েছি, এখন স্পিকার হয়ে যেতে পারি কিনা, সেই কারণে উনি আবার এরকম লোক হবে কি না, নাকি জানতে চাই। হতে তো পারে, এটা কোনো বিষয় না। স্পিকার হয়ে গেছে কারণ যেহেতু প্রসিডিউরে কোনো হাফিজ সাহেব। না, আইনগত বাধা নাই। ভবিষ্যতের কথা বলছি। ভবিষ্যতের কথা বলতেছি। অর্থাৎ আমাদের বক্তব্য, আমরা জনগণ হিসেবে আমরা চাই যে দেশ এবং জাতির স্বার্থে গণতন্ত্র, আইনের শাসন, সুশাসনের জন্য মাননীয় এমপিরা উচ্চকক্ষে হোক, মহিলা কোটায় হোক, আর সংসদে হোক, স্বাধীনভাবে কথা বলুক। হ্যাঁ, যেটা বার আছে, অর্থাৎ নো কনফিডেন্স দেওয়া বা অর্থ বিলে ভেটো দেওয়া, এগুলো পারবে না এমপিরা, এটা পারুক। কিন্তু আপনি তো বক্তৃতা দিতে নিষেধ নাই, তারপরেও কেন আরেকজনকে সন্তুষ্ট করার জন্য বক্তৃতা দেয়? তো দেখি তো এগুলো করে কেন? ফ্ল্যাটারিং করে, মানে যাতে আপনি দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে নাই, সংসদে আর মন্ত্রী পাওয়া যায় না, সংসদে আর কোনো এমপি পাওয়া যায় না। হয়েছে না একদিন? হয়েছে তো। উনি প্রোগ্রামে গেছে, এমপিরা নাই, মন্ত্রীরা নাই, অনেক মন্ত্রী নাই, স্পিকার খোঁজে নাই। তো এটা হলো কি, সংসদেও যায় প্রধানমন্ত্রীকে দেখানোর জন্য। এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। জি, সাইফুল ভাই, এবার আপনার কাছে আসি। সংস্কারের বাহানায় যদি নির্বাচন হতে না দেয় সেজন্য আপোষ করে জুলাই সনদে সই করেছে বিএনপি। সংসদে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ঐক্যমত্য কমিশনও কিন্তু তিনি বেশ জোরালো ছিলেন এবং এখনও সংসদে সেসব বিষয়গুলো নিয়ে তিনি বেশ সরব। তাহলে এসব নিয়ে এখন কেন এত বিতর্ক হচ্ছে?
কি মনে হয়? দেখুন, আইনজীবী হিসেবে তো আইনের ভাষায় কথা বলতে হবে। এটা আমাদের আইনের দৃষ্টিতে সুস্পষ্ট অফেন্স। আপনি এই মনে থাকবে একটা কিন্তু কাজ করবেন আরেকটা, এটার জন্য একদম ফৌজদারি কার্যবিধিতে এবং ফেনেল কোর্টে সুস্পষ্ট প্রতারণার এস্টাবলিশড এটা একদম সংজ্ঞা আছে। কেউ যদি মামলা করতে চায়, এটা চ্যালেঞ্জ করতে চায়, আমার মনে হয় সালাউদ্দিন সাহেব ইটসেলফ কিন্তু এখানে আসামি হয়ে যাবেন। কখনো কিন্তু এরকম আপনার মনে থাকলেও, আমি এটা আরও আগেও বলেছি, আপনার মনে থাকলেও মামলা করলে কারা করতে পারে? হ্যাঁ, এটা যে কোনো, যে বাংলাদেশের যে কোনো সিটিজেন এটা চিন্তা করতে পারে তার এই বক্তব্য চ্যালেঞ্জ করতে পারে, আইনগতভাবে এটার সুযোগ আছে। আপনি এর আগে জুলাই সনদে স্বাক্ষর করেছেন, একত্রে বসে কাজ করেছেন, এটাকে বলা হয় আইনের ভাষায় মিনসরিয়া। আপনার একটা মিনসরিয়া ছিল যে আসলে আপনি এটা করবেন না, কিন্তু পরবর্তীতে আসার পর এটা ডিসক্লোজ হয়ে গেছে। আপনি নির্বাচন করেছেন কিন্তু ওই জায়গাতে গিয়ে আপনি আর স্বাক্ষর করলেন না। এখন আপনি নিজে বললেন যে আমরা এই কারণে এটা করি না, আমাদের একটা আশঙ্কা ছিল যে ইলেকশন নাও হতে পারে। তো এই আশঙ্কার আপনার একার বিষয় না, এটা পুরা পিপলদের বিষয়, পুরা বাংলাদেশের মানুষের বিষয়। কিন্তু আপনি শুধু আপনার দল কেন এই আশঙ্কাটা করলেন? সেখানে তো আরও অন্তত 20টা দল ছিল, তারা সকলে একত্রিত হয়ে এগুলো ওখানে স্বাক্ষর করেছে। সেজন্য আমি আগেই বলেছিলাম এখানে লিগ্যাল ইন্টারপ্রিটেশনটা হলো, আপনি আগে যে সিদ্ধান্তটা নিয়েছেন, জুলাই সনদে স্বাক্ষর করেছেন, এখানে নোট অফ ডিসেন্ট কি দেন না, ইটস নাথিং। যখন এটা আইনে পরিণত হয়ে যায় সেটা কিন্তু বাধ্যতামূলক হয়ে যায় সকলের প্রতি। আপনি এটা নেওয়ার পর ইলেকশন করেছেন, ইলেকশনের আলোকে আপনি যে প্রসিডিউরটা আছে সেটা মেনটেন করবেন, জুলাই সনদের আলোকে আপনি সংস্কার পরিষদ করবেন, শপথ নেবেন। এরপরে ইমপ্লিমেন্টেশনে গিয়ে আপনি আপনার মতো করে ইমপ্লিমেন্টেশন আপনি কোনটা করবেন। আপনি দেখেন আমাদের দেশের একটা কার্যক্রম শুরু করার পরেও 5 বছর কিন্তু এটা শেষ করে না, জাস্ট সিস্টেমেটিক একটা প্ল্যান করি, কমিটি করি ছেড়ে দিয়েছে। কারণ যারা রাষ্ট্র চালায় তাদের কাছে বহু ইনফরমেশন থাকে, পিপল যেটা মনে করে কিন্তু রাষ্ট্র সেটা অন্যটা মনে করে। এখন রাষ্ট্রে যদি এমন কোনো বক্তব্য দেয় যেটা ফিজামশন, জনগণ মনে করে যে আসলে তো ওরা আমাদের সাথে প্রতারণা করে ক্ষমতা আসছে। যদি এই কথা জুলাইয়ের আগে এই নির্বাচনের সময় বিএনপি যদি বলতো আমরা জুলাই সনদ মানি না, গণভোটে নেগেটিভে আমরা প্রচারণা চালালাম, আমরা এই গণভোট চাই না, তারপরেও কিন্তু গণভোট যদি পাস হয়ে যায়, এরপরে এটা নিয়ে চ্যালেঞ্জ করার সুযোগ ছিল আইনগতভাবে। আপনি এখন বলছেন সংবিধানে নাই, এগুলো কিন্তু সব আপনার শিডিউল হওয়ার আগেই আপনাকে আইনগতভাবে এগুলো চ্যালেঞ্জ করার সুযোগ ছিল। এগুলোতে কোথাও আপনি আইনের প্রক্রিয়া যান নাই যে এটাকে নির্বাচন কমিশনের ক্ষমতা নাই, শপথগুলো সংবিধানে নাই। এই কথা কিন্তু বিএনপির সবাই জানা ছিল। বিএনপিতে অভিজ্ঞ এখানে সংবিধান বিশেষজ্ঞ আছে, আইনজীবী আছে, এখনও পর্যন্ত তারা জুলাই সনদ চ্যালেঞ্জ করে কিন্তু অলরেডি একটা রিটও দাখিল করেছে, সেখানেও কিন্তু বিএনপির আইনজীবীদের কিন্তু স্পষ্ট পার্টিসিপেশন ছিল। কিন্তু এই কাজটা তারা ইলেকশনের আগেই করতে পারতেন। এই জন্য আমার যেটা কথা সেটা হলো এই বক্তব্যটা জাতির সাথে সুস্পষ্ট প্রতারণা। এটা কোনোভাবে স্টেট যারা পাওয়ারে আছে তারা করতে পারে না, তাদের মনে থাকতে পারে, কিন্তু এটা ডিসক্লোজ হয়ে যাওয়ার সাথে সাথে এটা অফেন্সে পরিণত হয়ে গেছে। আমি মনে করি বিএনপি এই জায়গা থেকে ফিরে আসা দরকার। একটু আপনার সাথে যুক্ত করতে চাই, অনেকে বলছেন সংস্কার ও গণভোট সহ যে অভিযোগগুলো বিরোধী দলের পক্ষ থেকে এসেছে সেগুলো শুধুমাত্র বিরোধিতা করার জন্য আসলে বিরোধিতা, বা বলা যায় লোক দেখানোর জন্য বিরোধিতা, এটি আসলে কি তাই কিনা? এখন দেখুন না, বাংলাদেশের মানুষ সব তো আর এই নির্বোধ না, বুদ্ধি জ্ঞান কম না। এখানে সমস্ত আপনি দেখুন শিক্ষিত মানুষ আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, এবং কি সাধারণ একজন যিনি তরকারি বিক্রি করে সাধারণ শ্রমিক, তারাও কিন্তু যে আমাদের সংবিধান এবং রাষ্ট্রের ইন্টারপ্রিটেশনটা দিচ্ছে বিভিন্ন বক্তব্যে, ওপিনিয়নে, এগুলোই কিন্তু আমাদের অনার কথার বিষয়। যে লেখাপড়া করে নাই অথচ তার জ্ঞান তো আছে। একটা বাচ্চা যে এই ডেফিনেশনটা দিচ্ছে কিভাবে বিদ্যুৎ সেভ হবে আর কিভাবে বিদ্যুৎ বেশি খরচ হবে, সেই কনসেপ্টটা কিন্তু আমাদের এই হাই লেভেলের লোকদের কিন্তু সেভাবে প্রকাশিত হচ্ছে না। এই জন্য আমরা বলছি এটা বিরোধিতার কারণে বিরোধিতা নয়, যেহেতু আমরা লিগ্যাল ইন্টারপ্রিটেশন আপনাদের সামনে ফেস করলাম। আপনি একটা রাষ্ট্রের, আমি আপনার এখানে আসছি, একটা ধারাবাহিকতা মেনটেন করছি, এখানে কোনো এক বিষয় আমরা একমত হয়ে গেছি, এখানে যদি রেজুলেশনে স্বাক্ষর করি এটাকে সালিশনামা বললাম কোনো আইনে নাই। কিন্তু আমরা যখন একসাথে কোনো চুক্তিতে বদ্ধ হয়ে যায়, স্বাক্ষর করে যাই, আপনি একটা মরাল অব্লিগেশনটা হলো এনিওয়ে এইটার উপর আপনাকে স্ট্যান্ড থাকতে হবে। এই জন্য আমি বলে আসছিলাম যে সংস্কার পরিষদে বিএনপি যদি শপথও নিত তাহলে এই প্রশ্নগুলো আর কেউ তুলতে পারত না। দেশ ও জাতির সাথে হ্যাঁ এর সাথে হ্যাঁ মেলানো তো কোনো কৌশলও হতে পারে না, এটা কোনো স্টেট পলিসি হতে পারে না, বড় রাজনৈতিক দলের পলিসি হতে পারে না। প্রত্যেকটা রাজনৈতিক দলের হ্যাঁ ডাবল স্ট্যান্ড থাকে, কিন্তু পিপলদের কাছে প্রকাশিত হবে কিন্তু প্রপার ওয়েতে। জনগণ যদি বুঝে যায় যে আপনারা আমার সাথে ডাবল স্ট্যান্ড নিয়েছেন এবং প্রতারণার রাষ্ট্র নিয়ে আপনি ভোট নিয়েছেন এবং গাছে উড়ে আপনি মইটা সরাই দিলেন, এই রাজনীতি কিন্তু জনগণ এটা কোনোভাবে সমর্থন করে না। সাইফুল ভাই তো বলছিলেন যে বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে, আসলে কি আপনার দল প্রতারণা করলো কিনা জানতে চাই।
সাইফুল ভাই বলতেই পারে, কারণ তারা যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না। লাস্ট সর্বশেষ যে লাইনটা বলেছেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের ডাবল স্ট্যান্ড থাকতেই পারে, তার মানে ওনারাও তো একটা রাজনৈতিক দল, ওনাদের ডাবল স্ট্যান্ডটাও ওনারা স্বীকার করলেন। তো তার মানে ডাবল স্ট্যান্ড থাকাটা দোষের কিছু না, এটাও তার বুঝে থাকতেই পারে, এটা খুব স্বাভাবিক একটা জায়গা দিয়ে উনি গেলেন। তো আমি ওই জায়গায় বলছি বিএনপি কতটুক পারে আর কতটুক পারে না এটা বিএনপির উপর ডিপেন্ড করে না, এটা সংবিধানের উপর ডিপেন্ড করে। সংবিধানটা যেহেতু ছুঁড়ে ফেলে দেওয়া সম্ভব হয় নাই, আপনি দিতে পারেন না, আপনি দেন না, আপনি ডে ওয়ান সংবিধানকে মেনে চলেছেন, আপনি রাষ্ট্রপতির হাতে শপথ নিয়েছেন, আপনি 106 ধারা ফলো করেছেন। সো আপনার মুখে কিন্তু সংবিধানকে ছুঁড়ে ফেলা বা সংবিধানকে লঙ্ঘন করা কোনোভাবেই সম্ভব না। উনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, অনেক কিছু জানেন, কিন্তু আইন তো বানাতে পারেন না। যে আইনটা লেখা আছে ওই আইনের মধ্যে দিয়েই ওনাকে যেতে হবে।